হাতে ধরা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া খিলগাঁওয়ের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় গ্রেফতার। রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন ঘোষণা ডক্টর ইউনূসের। 3 মাসের মধ্যে রিপোর্ট, জাতির উদ্দেশ্যে ভাষণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ওইগুলি না শুধু আমার বাবার শরীরে লাগতে পারছিল, এখন তার আমার বাগায় না বাবা। আমার নাতি গাড়ি উঠে গেছে, চোখের পানিতে ভাসছে মিরপুরের 17 বছরের আসিফের পরিবার। শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই বিচার দাবি। বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, সিটি কর্পোরেশনের নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন নগরবাসী। সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞের, সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস। এবং লাপাত্তা রেলওয়ে পশ্চিমাঞ্চলের অর্ধশত কর্মচারী, খোঁজ নেই রাজশাহীর 3 বিশ্ববিদ্যালয়ের শতাধিকের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালে সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা। তাকে খিলগাঁওয়ের ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ইফতেখার রেজা রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যান ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ কর্মকর্তা ও তার পরিবারের বিপুল সম্পদ নিয়ে ছিল নানামুখী আলোচনা। অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হাতে ধরা পড়লেন আসাদুজ্জামান মিয়া। বুধবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 2015 সালে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে তার বাবা ইয়াকুব আলী এ মামলা করেন। এতে আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। 1988 সালের 15 ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন আসাদুজ্জামান মিয়া। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2019 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। বিরোধী দল ও মত দমনে পতিত আওয়ামী লীগ সরকারের খুবই আস্থাভাজন ছিলেন আসাদুজ্জামান মিয়া। সুযোগ কাজে লাগিয়ে নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কারে 6 বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিয়ে 6টি কমিশন গঠন করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কমিশন গঠনের কথা জানান তিনি। আগামী অক্টোবর থেকে 3 মাসের মধ্যে কমিশন সংস্কার প্রস্তাব তৈরি করবে বলে জানান উপদেষ্টা। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা জানান ডক্টর ইউনূস। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। জুলাই আগস্ট মাসে ফেসিবাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হারিয়েছে তাদের চোখের দৃষ্টি। বক্তব্যে প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের দেখাশোনা ও আহতদের সুচিকিৎসার জন্য জুলাইয়ের গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনের সবার সহযোগিতা চান। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা 16 বছরের দুঃশাসনের কথা স্মরণ করে বলেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই সরকারের যাত্রা শুরু। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন, দ্রুত ক্ষীয়মান একটা অর্থনীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার নানা কৌশলের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এনবিআরকে দেয়া নির্দেশনার কথা জানান। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে
এসআরও জারি করেছে। এরপর প্রধান উপদেষ্টা জানান, দেশের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত সরকারের সময়। প্রথম মাসে দায়িত্ব গ্রহণের পর এই প্রশাসনিক কাঠামোকে একটি রূপরেখায় দাঁড় করানো গেছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। প্রফেসর ইউনুস জানান, পুরো দেশের সংস্কার প্রয়োজন, এই জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি, এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। আলোচনা করে পোশাক শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংকটকালে দেশের জন্য এগিয়ে আসায় সশস্ত্র বাহিনীকে সরকার ও জনগণের পক্ষে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সর্বোচ্চ আদালতে আপিল করা হয়েছে। জানান, সাগররনী হত্যা সহ 5টি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। সাংবাদিক সাগররনী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে তাকে বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রাত 2টা নাগাদ গুলশানের বাসভবন থেকে হাসপাতালে পৌঁছার পর কেবিনে নেওয়া হয় বেগম জিয়াকে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থারাইটিস, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। স্বৈরাচার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বলেন, তারা অন্য দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়াচ্ছে। বুধবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুরে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ যেন কয়েক ঘন্টার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছিল। বুধবার দুপুরে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভা স্থল। ব্যানার আর ফেস্টুনে রঙিন পুরো এলাকা। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের আকাঙ্ক্ষা আরো তীব্র হচ্ছে, কখন ভাষণ দেবেন তারেক রহমান। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় আসলো। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ভাষণ শুরু হতেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠল জনসভা স্থল। বিএনপি বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশ অর্জিত হয়েছে। এবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। স্বৈরাচার পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে বলে হুঁশিয়ারি করে তারেক রহমান তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আবারও ক্ষমতায় আসলে টাঙ্গাইলের চমচম ও শাড়ি বিদেশে রপ্তানির ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির ভাইস চেয়ারম্যান। মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।
নির্বাহী বিভাগকে দল নিরপেক্ষ করতে সবার সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পরাজিত শক্তি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা ও গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর সমাবেশ সামনে রেখে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। পরে সংবাদ সম্মেলন করে 2 কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষকে অংশ নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রের সমাবেশ হবে। বিএনপির 15 তারিখে দুটো ভিন্ন প্রোগ্রাম। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ না দেয়া পর্যন্ত চলবে বিএনপির চলমান আন্দোলন। এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15 সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে। লড়াই সেই দিনই ক্ষান্ত হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে এবং নিঃশঙ্ক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে। এদিকে গুলশানের কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার, সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। মূলত সার্বিকভাবে এগুলো আলোচনার পরে তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশে এই সমস্ত সমাধানের মাধ্যমে আগামীতে একটা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে। জনপ্রশাসনের অস্থিরতা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, 15 বছরের দলীয়করণ থেকে বের হতে হলে আলোচনার মাধ্যমে আসতে হবে যে কোনো সিদ্ধান্ত। বিগত শেখ হাসিনার রেজিম এই নির্বাহী বিভাগটাতে ধ্বংস করে চলে গেছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। তো আমরা সেটাই অনুরোধ করব, যারা এই কাজগুলো করছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে সকলের সাথে এই সিদ্ধান্তগুলো নিলে তাইলে হয়তো আরও সুবিধা হবে, আরও ভালো হবে। কারণ আমরা সহযোগিতা করছি, সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষের যে নতুন স্বপ্ন দেখছে, যে আগামীর বাংলাদেশ দেখছে, এটা আমরা সবাই মিলে করতে হবে। এটা তো কেউ একা করতে পারবে না এবং সকলের জাতির একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পতনের 1 মাস পেরোলেও সন্তান হারানোর বেদনায় স্তব্ধ নিহতদের পরিবারের সদস্যরা। 17 বছর বয়সী শহীদ আসিফের পরিবার এখনও কাটিয়ে উঠতে পারেনি মৃত্যুর শোক। ঘাতকের বুলেট ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আসিফের মাথার খুলে। প্রিয় সন্তানের বাবা ডাক যেন এখনো শুনতে পান আমজাদ হোসেন। আর্তনাদ আর চোখের পানিতে বাকরুদ্ধ মা, বড় বোন, দাদি ও নিকটাত্মীয়রা। বিস্তারিত শিউলি রায়ের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আবুল বাশার। তাহলে মানুষ নাই, আমার নুডলস খাওয়ার মতন মানুষ নাই, রান্নাও করি না। এ কান্না ভাই হারানোর বেদনার। মৃত্যুর 2 দিন আগেও ভাইয়ের সঙ্গে খুনসুটির স্মৃতিগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েছেন। আমার ভাইয়ের আমি ভাতও খাওয়াই নাই। এমনি তো আমার ভাই আমার হাতে ভাত খাওয়ালে পাগল হয়ে যা, বোন আমারে ভাত খাওয়াই দাও, তুমি ভাত না খাওয়াইলে আমি খাবো না। আমার ভাইয়ের আমি ভাত খাওয়াই দিতাম প্রত্যেক দিনই। আমার ভাইয়ের একবেলা হইলেও আমার ভাইয়ের ভাত খাওয়াই দিতাম। এখন তার আমার ভাই আয় না ভাত খায়। সন্তান হারানো বেদনায় বাবা ডাক শোনার হাহাকার যেন বয়ে বেড়াচ্ছেন আমজাদ হোসেন। বাকরুদ্ধ বাবা তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টিতে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেই কথা বলতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। ওই গুলিটা শুধু আমার বাবার শরীরেই লাগতে পারছিল। আজকে যদি আমার শরীর লাগতো তাহলে তো ভালো হইতো। আমি মনে করতাম যে যাক আমার ফুলার শরীর লাগছে, আমিও
এই পথের প্রতি হইতাম তাও ভালো ছিল। এই কষ্ট তো আর কারোরে বুঝাইতে পারবো না। 6 ভাই বোনের মধ্যে আসিফ ছিল দাদির চোখের মণি আর বড় বোনের বুবাই। সেই চোখের মণি এখন শুধুমাত্র স্মৃতির পাতায় চোখের পানি হয়ে ঝরছে পরিবারের মাঝে। বুঝি আমি ঢাকা যাই, তোমার লাগে আমি টিয়া বাড়াই দেবো, তুমি তো অনেক সুগার গেছো, তোমার ওষুধ খাবার টিয়া বাড়াই দেবো। এই কথা কইয়া আসে কয়েকদিন পরে আমার নাতিন কারে উঠে গেছে, 19 জুলাই মিরপুর বেনারসি পল্লীতে পড়েছিল আসিফের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ছুটে আসে বাবা, নিয়ে যায় হসপিটালে। মাথায় বুলেট লাগার পরও 4 ঘন্টা যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে যায় আসিফ। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে ঝুটের কাজ করতেন আসিফ। ছিল না কোনো রাজনৈতিক যোগসূত্র। কেবল আসিফ নয়, তার মতো যারা শহীদ হয়েছেন তাদের রক্তের দাগ শুকানোর আগেই হত্যার সুষ্ঠু বিচার চান পিতা আমজাদ হোসেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। সিটি কর্পোরেশনের তৎপরতা না থাকা, অব্যাহত বৃষ্টির কারণে ধীরে ধীরে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরের প্রথম 10 দিনে মৃত্যু হয়েছে 19 জন। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড, হেপাটাইটিস আক্রান্ত হওয়ায় বাড়ছে জটিলতা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। 8 বছরের লামিয়া 1 সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে ভর্তি মুগদা হাসপাতালে। শুরুতে ডেঙ্গু সংক্রমণ মনে করলেও পরীক্ষায় ধরা পড়ে টাইফয়েড, জন্ডিস সহ নানা জটিলতা। শনাক্ত হয় লিভার ইনফেকশন। আমরা ডেঙ্গু বাড়তে, লিভারও বাড়তে, জন্ডিসও বাড়তে, তিনটাই বাড়তে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের স্থবিরতায় প্রকোপ বাড়ছে বলে মনে করছেন আক্রান্তরা। সিটি কর্পোরেশনের কার্যক্রম তো আগে দেখা যেত ওই ধোয়া দিত মেশিন দিয়ে, এখন এরকম কোনো ধোয়া বা কোনো মেডিসিন দেওয়ার কোনো ইয়ে পাওয়া যায়নি। এলাকার যাত্রাবাড়িতে তো শুনি এমনিতেই মশা বেশি, তারপর আমরা দোতলাতে থাকি তো মশাটা হয়তো বেশি। হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি মুগদা হাসপাতালের সহকারী পরিচালকের। আইভি ফ্লুইডের বর্তমানে যেই মজুদ আছে আর কি, সেটা দিয়ে কোনো ক্রাইসিস হচ্ছে না আর কি এখনো। আর যেটা বললাম, ম্যান পাওয়ারে তো একটা শর্টেজ হচ্ছে আর কি, এই সাপোর্টটা হয়তো আমরা পাচ্ছি না আর কি। তো আশা করতেছি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবছর আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 6,500। তাদের মধ্যে মৃত্যু হয় 27 জনের। আর চলতি মাসের প্রথম 10 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 4000। তাদের মাঝে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। ডেঙ্গুর সঙ্গে জন্ডিস সহ পানিবাহিত অন্য রোগগুলো দেখা দেয় শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু এটা পানিবাহিত রোগ, অথবা আপনি সাবধান হন, আপনার বাচ্চাকে আপনি বাইরের যে লিকুইড খাওয়া যেগুলো আছে, বাইরের যেগুলি খাওয়া কথা বলছি আমরা, যে পানির জাতীয় খাবার যেগুলি আছে ওগুলি খাওয়াবেন না। ঘরে তৈরি খাওয়ান, বা আর যে আপনার বাসার যে পানিটা আছে সেটা ফুটিয়ে খাওয়ান বাচ্চাকে। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য সচিব। আমরা ডেডিকেটেড হাসপাতাল করেছি। ঢাকার অন্তত বেশিরভাগ হাসপাতালে একটা স্পেশাল একটা কর্নার করা হয়েছে, যেখানে আমাদের অবজারভেশন, সুপারভিশন বাড়ানো হয়েছে। এমনকি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট নিয়োগ করা হয়েছে, যাতে আমরা ডেইলি রিপোর্ট পাই। আপাত দৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি দুশ্চিন্তার কারণ না হলেও সিটি কর্পোরেশনগুলোর নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন নাগরিকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পশ্চিমাঞ্চল রেল, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা কর্মচারীদের বড় একটি অংশ এখনও কর্মস্থলে যোগ দেননি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার অভাবে তারা ফেরেননি কর্মস্থলে। এরই মধ্যে অনেকের নামে মামলাও হয়েছে। কর্তৃপক্ষ বলছে তাদের তালিকা করা হচ্ছে, নেওয়া হবে ব্যবস্থা। কাজী শাহেদের প্রতিবেদন। পশ্চিমাঞ্চল রেলের বুকিং সহকারী আক্তার হোসেন মহানগর শ্রমিক লীগেরও সাধারণ সম্পাদক। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ করতে মাঠে ছিলেন তৎপর। তবে 5 আগস্টের পর থেকে লাপাত্তা তিনি, ফেরেননি কর্মস্থলে। ভাই 5 তারিখ থেকে ছুটি আসেনি, কোথায় আছে এটাও জানি না, ছুটিতে আছে কি তাও জানি। ওই আন্দোলন পরে থেকে আপনার
ইনি এখনো আসে না ডিউটিতে। শুধু আক্তার হোসেন নন, তার মতো অর্ধশত রেল কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত 5 আগস্টের পর থেকেই। যদিও পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক তাদের পক্ষেই সাফাই গাইলেন। সবাই অফিস করছে না, আপনি পাইলেন না কেউ ঢাকায় গিয়ে মিটিং পাবেন না, সবাই অফিসে তো সবাই থাকবেও না। আমাদের কি হয়তো পুলিশ গেছে, কেউ হয়তো ঢাকায় গিয়েছে মিটিং আছে, এরকম তো হবেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী 5 আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। একই হাল সিটি কর্পোরেশনের। ছাত্র জনতার আন্দোলন রুখতে মাঠে থাকা স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের অনেকে ফেরেননি কর্মস্থলে। কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নিতে তাদের তালিকা করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে মেসেজ হচ্ছে যে আমি বলবো যে আমরা তাদের নিরাপত্তার জন্য, নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট আছি। আর যদি সত্যি মানে কেউ অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ যদি আসে, তাহলে সেগুলো তো আমরা খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেব। কিছু স্থায়ী কর্মচারী যাদেরকে অনুপস্থিত পাওয়া যাচ্ছে না নিয়মিত, কী কারণে অনুপস্থিত, যারা অর্জিত ছুটি বা ছুটির জন্য আবেদন করছে, সেগুলো যাচাই বাছাই চলতেছে যে বৈধ কারণ ছাড়া তাকে ছুটি মঞ্জুর করা হবে না। আর যদি এক্ষেত্রে অনুপস্থিত থাকে, সিটি কর্পোরেশনের যে শৃঙ্খলা আপিল বিধিমালা আছে সেই অনুযায়ী তাদের মধ্যে পলাতক হিসেবে কিন্তু ডিপার্টমেন্ট অফ প্রসিডিং করে, যেখান থেকে সর্বোচ্চ শাস্তি গুরুদণ্ড অর্থাৎ চাকরিতে বরখাস্তিতে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা যাবে। জনবল সংকটে এসব প্রতিষ্ঠানে সেবার মানে ভাটা পড়েছে। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কুষ্টিয়ার দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস দখল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা, যার জেরে হয়েছে পাল্টাপাল্টি মামলা, ঘটেছে বহিষ্কারের ঘটনাও। তবে নেতারা বলছেন, যারা দখল ও চাঁদাবাজিতে জড়িত তারা বিএনপির কেউ নয়। দলের নাম ভাঙিয়ে এমন অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও চান তারা। সহকর্মী নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 4 সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরের সাব রেজিস্ট্রি অফিস দখল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে। এতে আহত হয় 8 জন নেতাকর্মী, যার জের ধরে হয় পাল্টাপাল্টি মামলা, ঘটেছে সাংগঠনিকভাবে বহিষ্কারের ঘটনাও। ফলে উপজেলা জুড়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। স্থানীয় বিএনপির নেতারা বলছেন, যুবদল নেতা কর্নেল ও ছাত্রদল নেতা রতন বহিরাগত ক্যাডার বাহিনী নিয়ে অস্ত্রসহ রেজিস্ট্রি অফিস দখল নিতে গেলে বাধা হয়ে দাঁড়ায় বিএনপির অপর একটি পক্ষ। ঘটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। যুবদলের কর্নেল আসাদ, ছাত্রদলের রতন, ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে নিয়ে এরা বিভিন্ন অফিস আদালত চাঁদাবাজি করতেছে। অস্ত্রসহ সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি করতে যাওয়ার সময় বাজারের সমস্ত লোক তাদেরকে প্রতিহত করে। কর্নেল এবং রতন হচ্ছে আমার চেম্বারে আসে এবং আমাকে বলে যে হচ্ছে এখানে অফিস চালাতে হলে আমাদেরকে টাকা পয়সা দিয়ে অফিস চালাতে হবে, এবং আমার থেকে 6000 টাকা নেয়। জরিমানা নিচ্ছে, আমাকে বুঝে যদি আমি লিক করিস তোকে টাকা দিতে হবে। আমি ভ্যান চালাই, আমি লিক কিসে। আর এ ধরনের ঘটনায় ক্ষুব্ধ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, দলের নাম ভাঙিয়ে এ ধরনের ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিএনপি। যারা দখল ও চাঁদাবাজির সাথে জড়িত তারা উপজেলা বিএনপির কেউ নয়, তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এসে ব্যর্থ হয়ে তারপর ওরা আবার দলের অপপ্রচার চালাচ্ছে এবং দলীয় লোকজনের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙে যে চাঁদাবাজি করবে, এটা জনগণ কোনোদিনই মানবে না। আমরা দলের সংগঠনের পক্ষ থেকে আমরা কোনোদিনই মানব না। আমাদের ভিতরে একটা ছেলে যদি চাঁদাবাজি করে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, আমাদের বহিষ্কার করতে হবে, কারণ আমরা অন্যায়ের সাথে জড়িত। আর যদি তারা করে তাহলে তাদেরকে বহিষ্কার করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে যে বা যারাই দখলদারিত্ব ও চাঁদাবাজির সাথে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে 6 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী, সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ রুমি রুমি আলী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান, বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান এবং সাব্বির আহমেদকে সদস্য নির্বাচিত করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন এবং স্থিতিশীলতা আনতে এ টাস্কফোর্স আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন আইন সংস্কার প্রণয়ন ও যুগোপযোগী করার প্রস্তাবনা তৈরি করবে। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে বরগুনা জেলার স্বাস্থ্য সেবা ব্যবস্থা। জেলার প্রায় 12 লাখ মানুষের জন্য 186 জন চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 46 জন। এই অবস্থায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে সঠিক চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা স্থল বরগুনা জেনারেল হাসপাতাল। এখানে 55 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 14 জন। রোগীদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হলে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। আমি কাল সকালে আসছি, ডাক্তার থেকে আসে নাই। ডাক্তার আসে না, রোগী ঠিকঠাক মতো দেখে না, টেস্ট করাইতে দেয়, টেস্টের রিপোর্টগুলো ঠিকঠাক দেখে না। আমরা আসছি বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা এখানে কোনো চিকিৎসা ডাক্তারের সাথে পরামর্শ করতে পারিনি, ডাক্তার দেখাইতে পারিনি। সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বেতাগী ও বামনা উপজেলায়ও চিকিৎসকের সংকট রয়েছে। এতে করে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সারা দেশের মতো আমাদের এই প্রান্তিক বরগুনা জেলাতে অনেক সংকট রয়েছে এবং এই সংকটটা আসলে সীমাহীন। যদি তুলনা করি অন্য জেলার চেয়েও খারাপ অবস্থা। আমাদের বর্তমানে আমরা এখানে মেডিকেল অফিসার হিসেবে পোস্টেড আছি। আমাদের আবাসিক মেডিকেল অফিসার সহ মাত্র 5 জন, আর আবাসিক মেডিকেল অফিসার বাদ দিলে আমরা 4 জন কর্মরত আছি, যেখানে মেডিকেল অফিসারের যা পদের তুলনায় অত্যন্ত কম। চিকিৎসক সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা চিঠি দিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যথাশীঘ্র সম্ভব আমাদের এই চিকিৎসক পদায়ন তারা দিবেন। আমাদের এখান থেকে বেশ কয়েকবারই পত্র আদান প্রদান করা হয়েছে এবং সর্বশেষ আমরা এখনও এই সমস্ত তথ্য কালেকশন করে আমাদের যে সংকটটা আছে, যে পদের বিপরীতে যে সংখ্যক লোক থাকার কথা তার অনেক কম আছে এবং যে পদে নাই এগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। বরগুনার সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গড়ে প্রতিদিন প্রায় 3000 রোগী চিকিৎসা নিতে আসেন। জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোর 480 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন রোগী ভর্তি হন প্রায় 700। নিউজ ডেস্ক, দেশ টিভি।